হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আমি অর্ণব শর্মা। যে কথা দিয়েছিলাম যে এসএসসি জিকে সম্পূর্ণ বাংলায় প্রস্তুতি নেওয়া হবে, তার কারণ তোমাদের আগের দিনই আমি বুঝিয়ে দিয়েছিলাম যে মূলত যারা রাজ্য সরকারের যা পরিস্থিতি চাকরি বাকরির দিক থেকে, সেই রকম ভাবে দেখতে গেলে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোই যাদের বয়স আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেক্ষেত্রে রেল, এসএসসি, ব্যাংক তিনটেই ইম্পর্টেন্ট। এসএসসি, রেল এবং ব্যাংক, ঠিক আছে, এই তিনটে পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে বাংলার আগামী প্রজন্মের ছেলেপুলেদের জন্য, বিশেষ করে যারা এই সময়কালে প্রস্তুতি নিচ্ছ, জীবনকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে চাইছো কেরিয়ারের দিক থেকে। সেই দিক থেকে দেখতে গেলে যে রেগুলার পরীক্ষাগুলো হয়ে থাকে এসএসসির, সেই এসএসসির মূলত এই কটা পরীক্ষা, সিজিএল, এইচএস লেভেল, এমটিএস, এটা তো প্রথম সারির পরীক্ষা, পপুলার পরীক্ষা। এছাড়াও যারা আর্মির বা পুলিশের জন্য, ডিফেন্সের জন্য রেডি হচ্ছে, তারা হচ্ছে কনস্টেবল জিডি, সিপিও এক্সাম। এছাড়া স্টেনোগ্রাফার যারা শিখছো শর্ট হ্যান্ড, তাদের জন্য একটা ভাইটাল রোল প্লে করে থাকে। এছাড়া ফেজের পরীক্ষা আছে, তোমরা জানো। সুতরাং এই পরীক্ষাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে এসএসসির জন্য। তো প্রস্তুতি তুঙ্গে নাও, কারণ তোমরা অলরেডি জানোই যে নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। নোটিফিকেশন কিন্তু এসএসসির দিক থেকে বেরিয়ে গেছে বাবা। এখানে পরিষ্কার করে দেওয়া আছে, দেখো স্টেনোগ্রাফার, আমি আগের দিন সব এগুলো বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি। ফেজের পরীক্ষা, তার কবে পরীক্ষা হতে পারে, জুলাই আগস্ট, আগস্ট মাস, ঠিক আছে। এই কম্বাইন্ড যে তোমার এইচএস লেভেলের পরীক্ষা কিংবা সিজিএল লেভেলের যে পরীক্ষাটা, সিজিএল সবই কিন্তু আগস্টের দিকে রয়েছে। এছাড়া তোমরা যে সিএইচএসএল যে পরীক্ষাটা রয়েছে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সাম, সেটাও তোমার সেপ্টেম্বর মাসের দিকে। এছাড়াও এমটিএস নন টেকনিক্যাল যে পোস্টটা, সেটাও তোমার সেপ্টেম্বর মাসের মধ্যে, অক্টোবর মাসের মধ্যে হবে। সুতরাং যে ক্যালেন্ডার বেরিয়েছে বাবা প্রস্তুতির দিকে, সেগুলো তো আমার আগের দিন আলোচনা করেই দিয়েছি। তো সেই নিরিখে আমাদের কিন্তু জিকে পেপারটাও তোমরা অঙ্ক শেখো মন দিয়ে, রিজনিং শেখো মন দিয়ে, ইংরেজি শেখো মন দিয়ে, কিন্তু তার সঙ্গে কিন্তু জিকেটাও চর্চা করতে হবে। তার ওয়েটেজ কিরকম কি থাকছে না থাকছে সেগুলো কিন্তু আমরা আগের দিনই বুঝিয়ে দিয়েছি, এবং সেই নিরিখেই আমরা কিন্তু পড়াশোনা করতে থাকবো। এবং আমি তোমাদের আগের দিনই বলেছি বাবা, যে অ্যাসপিরিয়েন্ট ধর্ম পালন করার জন্য যেটা মূল দরকার, যে আমি কোন স্তরে ছাত্রছাত্রী। তো আমি বলেছি যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভেবে নাই যে আমরা একবারই 3 মাসের পরীক্ষা ক্লিয়ার করে বেরিয়ে যাব, অর্থাৎ প্রথমেই তারা অ্যাডভান্স স্টেজ নিয়ে চিন্তা ভাবনা করে। ম্যাক্সিমাম ছেলেপুলে কিন্তু এই দুটো স্তরের জিনিসপত্রকে নিয়ে ভাবনা চিন্তা করে না। যারা একদম সবাই সবাই শুরু করে, তাদের কিন্তু বেসিক লার্নিং খুব দরকার, তাদের বিগিনিয়ার্স পড়াশোনা খুব দরকার হয়ে থাকে। আর যারা মধ্য জায়গায় রয়েছে, ম্যাচিওর কন্ডিশনে রয়েছে, তাদের কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ বেশি করা দরকার। সেই জন্য পিওয়াইকিউ এবং ওয়ান শট যে কনসেপ্টগুলো, সেগুলোর উপর ডিপেন্ড করতে হবে। দুম করে ওয়ান শট দেখলে চলবে না যদি তোমার না বেসিক ক্লিয়ার না থাকে। তো এই জায়গাগুলো আমি আগের দিন বোঝাচ্ছিলাম। তো সেই নিরিখেই আজকে যেহেতু সামনে পরীক্ষা আমাদের রয়েছে, সেই নিরিখেই আমরা এই দুটোকে ব্যালেন্স করে কি করে একটা অ্যাডভান্স স্টেজে নিয়ে যাওয়া যায় তার প্রক্রিয়ায় শুরু করছি, এবং তার আজকে প্রথম সেশন, ঠিক আছে। তো দেখো, তোমাদের আমরা যে কোশ্চেন সেট গুলো পড়াবো সেগুলো কিন্তু পরীক্ষায় অলরেডি এসছে। সিজিএল পরীক্ষায় এসছে, এমটিএস পরীক্ষায় এসছে, এইচএস লেভেল পরীক্ষায় এসছে, বা অন্যান্য এসএসসি পরীক্ষাগুলোতে এসছে। তো সেই রকমই কোশ্চেন সেট আমরা তুলেছি। চলো আমরা শুরু করি আজকের সেশন। আশা করি প্রত্যেকের সাউন্ড ক্লিয়ার আছে আমার কাছে, এবং আমরা দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা প্রত্যেক কিছু শুনতে পাচ্ছ কিনা, এবং সেই কোশ্চেন গুলো আমরা কিন্তু অ্যানালিসিস করতে করতে যাবো। ওকে, তো চলো আজকে শুরু করে দিই প্রথম সেশন। কোশ্চেন নাম্বার 1 কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ওয়ার্ল্ড রিনাউন্ড এক্সপোনেন্ট অফ দ্য ব্যাম্বু ফ্লুট। অর্থাৎ বাঁশের বাঁশি বিশ্ববিখ্যাত বাদক কে, নিচের অপশনগুলোর মধ্যে। অপশন এ এম এস সুবালক্ষ্মী, অপশন বি রবিশঙ্কর, অপশন সি হরিপ্রসাদ চৌরাসিয়া, নাকি অপশন ডি বিসমিল্লা খান। চারজনের ছবি তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না তোমরা প্রত্যেকে চেনো কিনা। তবে স্যার এটার অ্যান্সার কি হবে স্যার, তোমরাই বলে দাও। এটা স্যার অ্যান্সার হরিপ্রসাদ চৌরাসিয়া হবে। স্যার আপনারা কি এরকম ভাবেই অ্যানালিসিস করার জন্য বলেছেন? না স্যার, আমরা কমপ্লিটলি অ্যানালিসিস করতে বসবো। তো চলে আসো ফার্স্টেই ইন্ডিয়ান ফ্লুট নিয়ে। ইন্ডিয়ান ফ্লুট নিয়ে আমরা আলোচনা করা শুরু করব। ইন্ডিয়ান ব্যাম্বু ফ্লুট, বাঁশের তৈরি ফ্লুট, বাঁশের তৈরি যে বাঁশি, সেটা নিয়ে পড়াশোনা করব। যদি আমরা বেসিক পড়াশোনাটা করি বাবা, তাহলে আমরা কি জানতে পারবো এখান থেকে? বেসিক কিছু স্ট্রাকচার আমাদের আগে জানতে হবে, বেসিক কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে। কারণ জিকে যেহেতু একটা ভাস্ট নলেজ, আমাদের বেসিক পড়াশোনাটা করাটা খুব দরকার হয়ে পড়ে। মূলত এই ফ্লুট বা বাঁশি আমাদের দেশে তৈরি হয়ে থাকে বাঁশের থেকে, অর্থাৎ
ব্যাম্বু থেকে তৈরি হয়, ঠিক আছে। এবং এই এই পার্টিকুলার এই বাঁশের যে বাঁশি তাকে আমরা বলে থাকি বাঁশুড়ি। আমরা কি বলে থাকি? বাঁশুড়ি বলে থাকি। আশা করি তোমাদের কাছে স্ক্রিন কিন্তু ক্লিয়ার। বাঁশুড়ি বলে থাকি। এবং সেখান থেকেই আমাদের যেটা মনে পড়ে যায় যে মাইথোলজিক্যাল কানেকশন স্যার আছে এর মধ্যে। স্যার কি আছে? মাইথোলজিক্যাল কানেকশন আছে। তো মাইথোলজিক্যাল কানেকশন বলতে স্যার কে বোঝাচ্ছে? আমাদের শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে যায়। লর্ড কৃষ্ণা তার বাঁশির সুরে মোহিত হয়ে সারা বিশ্ব মোহিত থাকতেন, সে কথাটা আমাদের মনে পড়ে যায়। তো এটা একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলা যেতে পারে। শুধু কি তাই স্যার? না স্যার, এই বাঁশের বাঁশুড়ির জন্য যারা ভারতবর্ষে মূলত বিখ্যাত ব্যক্তিত্ব বা বলা যেতে পারে মডার্ন ইন্ডিয়াতে যিনি একটা বিশাল বড় জায়গা বা আলোকপাত করেছিলেন, তো তার পথিকৃৎ বলা যেতে পারে, তিনি আর কেউ নন, পণ্ডিত পান্নালাল ঘোষ। পণ্ডিত পান্নালাল ঘোষ। এইগুলো এই এই বিশ্ববিখ্যাত লোকগুলোর নাম পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে, তাই বাবা প্রত্যেকে কিন্তু রেডি থাকো। পান্নালাল ঘোষ তিনি এই মডার্ন ইন্ডিয়াতে আহ বাঁশির যে যে সুরের যে ছন্দ, যে সুরের যে মোহ যে মহিমা, তিনি কিন্তু ভারতবর্ষে ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে তার পথিকৃৎ তিনি নিয়ে আসছেন। তারই পর পর যিনি এই এই বিশ্ববিখ্যাত বাঁশির যে এই যে মূর্ছনা যিনি তৈরি করছেন, যে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। হরিপ্রসাদ চৌরাসিয়া। এই ভদ্রলোকের নাম অলরেডি কোশ্চেনে এসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ, হরিপ্রসাদ চৌরাসিয়া। এটা তোমাদের মনে রাখতে হবে। কে এই ভদ্রলোক? তোমরা দেখতে পাচ্ছ এই ভদ্রলোক সেই ভদ্রলোক, ঠিক আছে। এবার যদি আমরা একটু কনসেপ্টে জানতে পারি যে স্যার আমাদের ভারতবর্ষের যে বাঁশের বাঁশি, এর টাইপ কত প্রকারের হয়, এর কি কি টাইপ আছে। যেহেতু আর্ট অ্যান্ড কালচারের থেকে কোশ্চেন আসে, তাই এগুলো বলে রাখা বাবা, একটু শুনে নাও। একটা হচ্ছে ট্রান্সভার্সি বাঁশুড়ি। ট্রান্সভার্সি বাঁশুড়ি। তোমরা প্রত্যেকে এই নোটগুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, তাই টেলিগ্রাম গ্রুপে যদি কেউ জয়েন না করে থাকো তাহলে কিন্তু জয়েন করে যাও বাবা, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্যার টাইপ, সেটা হচ্ছে ফিপল। ফিপল বাঁশুড়ি, বা একে বলা হয় স্ট্রেট ফ্লুট। স্ট্রেট ফ্লুট, ঠিক। এই দুই ধরনের বাঁশুড়ি রয়েছে। এবং সেখান থেকে আরেক ধরনের টাইপ পড়া যেতে পারে। তুমি যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে ভাগ করো, তাহলে তুমি দেখবে দুই ধরনের মিউজিক হয় ইন্ডিয়াতে। একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান মিউজিক, যাকে আমরা হিন্দুস্তানি মিউজিক বলে থাকি বাবা, তাই না? আরেকটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মিউজিক, যাকে আমরা বলি কর্ণাটিক মিউজিক, ঠিক আছে। এই টাইপের মধ্যে যদি তোমাকে আরেকটা টাইপ মনে রাখতে হয়, তাকে সেটা বলা হয় ভেনু। ভেনুটা হচ্ছে কার্নাটিক মিউজিকে যে স্পেশাল বাঁশের বাঁশি বাজানো হয় তাকে ভেনু বলা হয়। তো এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে। এছাড়াও এখন স্টিল বডি তো আহ, পাওয়া যাচ্ছে। ইভেন ইভেন যদি আমরা সায়েন্স টেকনোলজির কথা ভাবি, তাহলে স্যার বাঁশের বাঁশরির সঙ্গে কিন্তু হেলথের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। স্যার কি বলছেন? বাঁশের বাসার সঙ্গে হেলথের সম্পর্ক রয়েছে। হ্যাঁ স্যার, হেলথ বেশ কিছু বেনিফিটস রয়েছে। যেমন প্রথম কথা হচ্ছে বাঁশের বাঁশি শুনলে মেন্টাল হেলথ কন্ডিশন ডেভেলপ হয়, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আর কি কি কাজকর্ম হয় স্যার? আমাদের অ্যাটেনশন, আমরা প্রায়শই মনোসংযোগ করতে পারি না, তো আমরা ফোকাসড, আমাদের যে অ্যাটেনশন সেটা তৈরি হতে পারে। আমাদের ডিপ ব্রিদিং, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে,
তাদের সেই সমস্যা অনেকটা মোকাবিলা হয়ে যায়। অর্থাৎ একরকম ভাবে মেডিটেশনে সাহায্য করে থাকে আমাদের। তো বাঁশির অনেকগুলো ভালো ভালো দিক রয়েছে। অর্থাৎ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ ইমপ্রুভমেন্টের জন্য বাঁশের খুবই গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এবার যদি বলেন স্যার যে আর কি কি বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে তাদের নামগুলো যদি বলে দেন পরীক্ষার জন্য আমাদের সুবিধা হয়, তাহলে স্যার একটুখানি লিখে নাও যে ফেমাস পার্সোনালিটিস আর কি কি রয়েছে। একটু মন দিয়ে বাবা পড়ে নে, আমার যেটুকু করার দরকার আমি করে দিচ্ছি। বিখ্যাত ব্যক্তিত্ব এই দুজন তো নাম বললাম, এরা পথিকৃৎ। এছাড়াও যারা বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন তাদের নামগুলো বলে দিচ্ছি। যেমন একজন হচ্ছেন পণ্ডিত ভোলানাথ প্রসন্ন, পণ্ডিত ভোলানাথ প্রসন্ন। এছাড়া তোমার রয়েছেন পণ্ডিত কেশব গিন্দে। এছাড়া তোমার রয়েছেন প্রবীণ গড়খিন্দি। প্রবীণ গড়খিন্দি, পণ্ডিত রনু মজুমদার, ঠিক, পণ্ডিত রঘুনাথ প্রসন্ন, রঘুনাথ প্রসন্ন, ওস্তাদ মুরতাজ কবির মুরাদ, মুরতাজ কবির মুরাদ, পণ্ডিত অনিল মিহির পেন্না, ঠিক আছে, পণ্ডিত রঘুনাথ শেঠ রয়েছেন। তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের এই ব্যক্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইন্ডিয়ার জন্য। ঠিক, তাহলে স্যার এখানে রাইট অ্যান্সার কি? হরিপ্রসাদ চৌরাসিয়া। ঠিক, এম এস সুমালগ্নি, তিনি গানের জন্য বিখ্যাত। রবিশঙ্কর সরোদের জন্য বিখ্যাত। বিসমিল্লাহ খান সানায়ের জন্য বিখ্যাত। এগুলো আমরা জানি। তো সুতরাং আমরা এরকম করতে করতে কিন্তু প্রতিটা কোশ্চেন অ্যান্সার করব, এবং তোমরাও কিন্তু কমেন্টে জানিয়ে দাও যে কে কি করলে। ঠিক আছে বাবা, চলো আমরা তাই পরের কোশ্চেন দিয়ে চলে যাই। দেখো তোমাদের স্ক্রিনে দেখাচ্ছে কোশ্চেন, একটি ইকোনমি বেস কোশ্চেন করেছে। সেটা হচ্ছে হোয়াট ইজ নেট ইনভেস্টমেন্ট। নেট ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বুঝি? নেট ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বুঝি? অপশন এ বলছে সাম অফ অল দ্য ইনভেস্টমেন্ট ইন আ কান্ট্রি, মানে একটি দেশের সমস্ত বিনিয়োগের যোগফলকে আমরা নেট ইনভেস্টমেন্ট বলতে পারি কি? অপশন বি বলছে গ্রস ইনভেস্টমেন্ট প্লাস ডেপ্রিসিয়েশন, মানে মোট বিনিয়োগ এবং অবচয়, নাকি গ্রস ক্যাপিটাল ইনভেস্টমেন্ট থেকে মাইনাস করতে হবে ইনডাইরেক্ট ট্যাক্সকে, মূল মূল মোট যে মূলধন বিনিয়োগ তার থেকে পরোক্ষকে বাদ দিতে থাকে তাই, নাকি গ্রস ইনভেস্টমেন্ট ডেপ্রিসিয়েশন বা মোট বিনিয়োগ অবচয়, কোনটা? স্যার এটার অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, গ্রস ইনভেস্টমেন্ট, মোট বিনিয়োগ তার থেকে ডেপ্রিসিয়েশন বা অবচয়কে বাদ দিতে হয়। মূলত নেট ইনভেস্টমেন্ট বলতে স্যার আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যা আমরা খরচা করছি তার থেকে যদি আমরা নন ক্যাশ ডেপ্রিসিয়েশন, অর্থাৎ যেগুলো নন ক্যাশ ডেপ্রিসিয়েশন রয়েছে, অবচয় রয়েছে, সেগুলো যদি বাদ দিই আর অ্যামর্টিসাইজেশন যদি বাদ দিয়ে দিই, তাহলে যা থাকে সেটা হচ্ছে নেট ইনভেস্টমেন্ট। এক কথায় তোমাকে যদি বলা হয়, যদি স্যার সহজে একটু বুঝিয়ে দেবেন, আমি তো ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ডের লোক নয়, একটু সহজে যদি বুঝিয়ে দেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। তাহলে স্যার আমাদেরকে যদি সহজে বুঝতে হয় তাহলে স্যার একটুখানি
বুঝে নাও যে হোয়াট ইজ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কি জিনিস? ইনভেস্টমেন্ট মানে কোনো কিছুতে যদি আমরা কোনো লগ্নি করি, কোনো বিনিয়োগ করি, তাকেই স্যার আমরা সহজ কথায় ইনভেস্টমেন্ট বলে থাকি, তাই তো স্যার? ইনভেস্টমেন্ট বলে থাকি। এবার ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজে যদি ইনভেস্টমেন্ট বলতে হয় তাহলে স্যার সেই জিনিসটা ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজে যদি আমাদেরকে ইনভেস্টমেন্ট বলতে হয় তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে একটা গ্রোথ ফ্লুইড। আমাদের দেশে কত টাকা লগ্নি হচ্ছে সেটাকে দিয়ে আমরা আমাদের দেশের কিন্তু অ্যাসেটকে কতখানি আমরা অ্যাসেট অর্জন করতে পেরেছি তাকে আমরা হিসাব নিকাশ করতে পারবো। অ্যাসেট অ্যাকুয়ার্ড কত হয়েছে সেটা মানে অর্জন কতখানি হয়েছে, এবং পার্টিকুলারলি আমাদের যেদিকে যেদিকে আমাদের গোল রয়েছে, মিশন রয়েছে, ভারতবর্ষ দেশ নামক দেশের যে 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 ইকোনমিক গোল রয়েছে, যে স্যার আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা এই যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করতে চাই, তার জন্য আমাদের যে ইনভেস্টমেন্ট লাগবে, যে জেনারেটিং এর জন্য যে আমার ইনকাম দরকার, সেইটাকে মেজারমেন্ট করার নামই হচ্ছে কিন্তু এক কথায় ইনভেস্টমেন্ট। অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য গ্রোথ মানে উন্নয়ন, আর্থিক উন্নয়ন, গ্রোথ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রোথ ইজ ফুয়েলড বাই ইনভেস্টমেন্ট, এইটা অলওয়েজ মনে রাখবে, ঠিক আছে? গ্রোথ ইজ ফুয়েলড বাই ইনভেস্টমেন্ট। গ্রোথ সবসময় ইনভেস্টমেন্টের উপরই নির্ভর করে, ঠিক আছে? আমি ইনভেস্টমেন্ট যা করব তার উপর আমার কতখানি উন্নতি হবে না উন্নতি হবে সেগুলো ডিসাইডেড হবে, ঠিক আছে? এবার এবার ইনভেস্টমেন্টকে যদি সহজে বুঝতে হয় তাহলে তার কিওয়ার্ডস গুলোকে বাবা মনে রাখো। সেটা হচ্ছে এক, স্যার আমার ইনভেস্টমেন্ট কিরকম হবে? যেমন আমার আয় হবে সেরকম অনুযায়ী তো আমি বিনিয়োগ করব, তাই না? আমার যা আয় হবে, আমার যা আসছে টাকা, অর্থাৎ অ্যাপ্রিসিয়েশন যা হবে, ডেপ্রিসিয়েশন নয় স্যার, আমার যা আয় আসবে তার উপরেই তো আমি কিছু টাকা বাঁচিয়ে ইনকাম জেনারেট যা হবে সেখান থেকে তো আমি কিছু মানে ইনভেস্টমেন্ট করতে পারবো কিছু একটা কেনার জন্য। ধরো আমার আয় হচ্ছে 100 টাকা এবং সেখান থেকে আমি 50 টাকা বাঁচিয়ে রাখলাম একটা পেন কেনার জন্য, তাহলে এই পেনটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট, কারণ পেন দিয়ে আমি লিখবো। তাহলে আমার আয় যা হবে তার উপর নির্ভর করে তো আমাকে পেন কিনতে হবে। আমার আয় যদি 50 টাকা হয় তাহলে আমি পেন কেনার জন্য 20 টাকা ইনভেস্টমেন্ট দিতে পারি। সুতরাং আমার আয়টা হচ্ছে একটা মেজারমেন্টের কি। স্যার এটুকু ক্লিয়ার সবার আশা করি, ঠিক আছে? এবার যদি আমাদেরকে ইনভেস্টমেন্টের জন্য যে কি কি স্যার ইকোনমিক ফ্যাক্টরকে মাথার মধ্যে রাখতে হয়, ইকোনমিক ফ্যাক্টর কি কি রাখতে হবে স্যার? ইকোনমিক ফ্যাক্টর কি কি আছে, অর্থনৈতিক চাবিকাঠি কি কি আছে? তাহলে স্যার আমাকে বুঝতে হবে যে আজকে আমাদের একটা অর্থনীতির মধ্যে সামাজিক মূলধন কত আছে সেটা স্যার বুঝতে হবে। সোশ্যাল ক্যাপিটাল কত স্যার থাকছে আমাদের স্যার বুঝতে হবে। পার্টিকুলারলি যে আমাদের দেশের মধ্যে বেশ কিছু অ্যাডিশনাল রেভিনিউ কোত্থেকে কি আসছে। অ্যাডিশনাল রেভিনিউ, রেভিনিউ বলতে স্যার মূলধন। আশা করি তোমরা এগুলো সব জানো যারা পড়ছো, আর যারা নতুন তারা এগুলো কোর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এছাড়াও আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, ফিক্সড টাইমের মধ্যে আমাদের যে দেশের যে পরিমাপ রয়েছে তার মধ্যে বিজনেস সাইকেল কেমন চলছে, অর্থাৎ ব্যবসার চাকা কেমন চলছে, ব্যবসার চাকা কি প্রফিটেবল না নন প্রফিটেবল, নাকি লসে চলছে, ব্যবসার সুযোগ বাড়ছে না ব্যবসার সুযোগ কমছে, এই জায়গাগুলোকে আমাদের কিন্তু খেয়াল করতে হবে। তার উপর ডিপেন্ড করে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমরা আমাদের দেশে আমাদের বিনিয়োগ কেমন হবে, আমাদের দেশের ইনভেস্টমেন্টটা মডেলটা কিরকম ভাবে চলবে, ঠিক আছে? সেইটাও ক্লিয়ার। অর্থাৎ ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু ধরো একজন পুঁজিবাদী লোক তিনি একটা কারখানা বানাবেন, তাহলে ইনভেস্টমেন্ট করবেন না, তার নিশ্চয়ই প্রফিট থাকবে বলে। কিন্তু এই ইনভেস্টমেন্টের ফল কি আসতে পারে, অর্থাৎ ইনভেস্টমেন্টের মাধ্যমেই আমরা কি কি জিনিস পাবো আমাদের দেশের জন্য। এক, আমাদের দেশের অর্থনৈতিক যে উন্নতি, ইকোনমিক যে গ্রোথ সেটা টের পেতে পারবো। দুই, আমরা ইনভেস্টমেন্টের মাধ্যমেই
বুঝতে পারবো যদি আজকে কোনো একটা কারখানা খোলা হয়, আজকে যদি কোনো ইন্ডাস্ট্রি খোলা হয়, তাহলে স্যার এখানে জব ক্রিয়েশন হবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেট হবে, সেখান থেকে আবার অর্থনৈতিক চাকা, রেভিনিউ ঘুরপাক খাবে, সোশ্যাল ক্যাপিটাল ঘুরপাক খাবে। ঠিক আছে। আরো স্যার এই যে যদি আজকে নতুন করে জব ক্রিয়েশন করতে হয়, তাহলে স্যার আজকে কি কি অপরচুনিটিস আসছে, কি কি ইনোভেশনস করা যায়, সেইগুলো স্যার আসবে। ইনোভেশনস কেমন হবে, এবং তার সঙ্গে অবশ্যই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বাড়তে হবে, টেকনোলজির একটা ইনক্লুশন থাকতে হবে। এগুলো সবকটাই কিন্তু একে অপরের পরিপূরক। ঠিক আছে, একে অপরের পরিপূরক। এবার ইনভেস্টমেন্টের যদি পড়াশোনা করা যায়, তাহলে দেখা যাবে যে ইনভেস্টমেন্টের বেশ কিছু দিক রয়েছে। ইনভেস্টমেন্টের বেশ কিছু দিক রয়েছে স্যার, সবাই একটু মন দিয়ে শোনো বাবা। ইনভেস্টমেন্টের বেশ কিছু দিক রয়েছে। এক, সেটা হচ্ছে অ্যাসেট, মানে আমার কাছে কত টাকা আছে, সঞ্চয় কি আছে, অ্যাসেট, এর ওপর নির্ভর করবে। অ্যাসেট কি রয়েছে। আচ্ছা, অনেক সময় আমরা অনেক কিছুতে লগ্নি করে দিই, যেগুলোতে আমরা বুঝতে পারি যে আমাদের রিস্ক আছে কি নেই, রিস্ক আছে কি নেই, রিস্কের ওপর ডিপেন্ড করে অনেক সময় আমরা লগ্নি করে থাকি। ঠিক আছে। আবার অনেক সময় আমাদের রিটার্ন কি পাবো, তার ওপর অনেক সময় আমরা ইনভেস্টমেন্ট করে থাকি। ঠিক আছে। তো এই দিকগুলো কিন্তু রয়েছে। স্যার একটু সহজ করে বুঝিয়ে দিন। ধরো তুমি যদি আজকে অ্যাসেট মানে পুঁজি বানানোর জন্য ইনভেস্ট করতে চাও, তাহলে সেক্ষেত্রে কতগুলো পয়েন্ট মাথার মধ্যে রাখতে হবে। এক, তোমরা দেখবে যখন শার্ক ট্যাঙ্ক দেখো, তখন দেখবে ইকুইটিস বলে একটা শব্দ আসে। ইকুইটিস অর্থাৎ যারা ওনার, যারা কোনো কোম্পানির মালিক, ওনারশিপ যাদের রয়েছে, যে ওনারশিপ শেয়ারস ইন আ কোম্পানি, মানে কোনো কোম্পানি তারা বাজার থেকে আরো লগ্নি তোলার জন্য ইকুইটিস কোম্পানির শেয়ার তোমাকে বাজারে দিয়ে দিচ্ছে। ঠিক আছে। আরেকটা শব্দ হয়, সেটা হচ্ছে বন্ডস। বন্ডস এটা একটা ডেট ইনস্ট্রুমেন্ট। যখন কোনো গভর্নমেন্ট বা কোনো রকম কোনো কর্পোরেশন যখন কোনো রকম একটা আহ, একটা একটা রিস্ক অফারিং, লোয়ার রিস্কে একটা স্টেডি রিফান্ড করে দেবে, সেরকম রিটার্ন দেবে, এইরকম কোনো যদি কোনো বন্ড জেনারেট করে, তখন তাকে আমরা বন্ড বলি। আরেকটা স্যার হয়ে থাকে, সেটা হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট। ঠিক আছে। রিয়েল এস্টেটটা যে আমাদের, ধরো কেউ একটা ফ্ল্যাট কিনতেও পারে, কেউ আবার ফ্ল্যাট কেনার পরে সেটাকে কি করতে পারে, ভাড়া দিয়ে দিতেও পারে। অর্থাৎ যদি কেউ ফ্ল্যাট কেনে, তাহলে যে ফ্ল্যাট বানাচ্ছে, যারা আর কি রিয়েল এস্টেট কোম্পানির মালিক, তারা একটা টাকা দিয়ে বিক্রি করবে ফ্ল্যাটকে, তার মানে একটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন তার হবে, যিনি ফ্ল্যাট বিক্রেতা। আবার ধরো যিনি ফ্ল্যাট কিনছেন, তিনি দেখা গেল নিজে না থেকে তিনি রেন্ট দেবেন, তার মানে প্রতি মাসে তিনি ভাড়া পাবেন। ঠিক আছে। অর্থাৎ একটা রেন্টাল ইনকাম জেনারেট হচ্ছে। তো একে আমরা রিয়েল এস্টেট বলতে পারি। ঠিক। সেটা কমার্শিয়াল বিল্ডিংও হতে পারে, কিংবা নর্মাল হাউস হোল্ডও হতে পারে। রিস্ক অনুযায়ী কিন্তু ইনভেস্টমেন্টকেও রেঞ্জ আপ করা যায়। ঠিক আছে। একটা হতে পারে লো রিস্ক। লো রিস্ক কোনগুলো স্যার? লো রিস্ক ইনভেস্টমেন্ট হচ্ছে, যেমন ধরো গভর্নমেন্ট বন্ডিং যেগুলো রয়েছে, গভর্নমেন্টের যদি তুমি কোনো বন্ড নাও, তো লো রিস্ক। ঠিক আছে। বা সেভিং অ্যাকাউন্টে, সেভিং অ্যাকাউন্টে যে যে ইনভেস্টমেন্ট গুলো চলে, সেগুলো হচ্ছে লো রিস্ক। আর যদি স্যার হাই রিস্কে চলে যাও, যদি কেউ হাই রিস্কে ইনভেস্টমেন্ট করতে চায়, সেটা হয়ে যাবে যে শেয়ার মার্কেট, স্টক কেনা বেচা বলা হয়, স্টকস, বা ভেঞ্চার ক্যাপিটাল ডিলিং যেগুলো আছে, সেগুলো তোমার হচ্ছে হাই রিস্ক। ঠিক আছে। সেটা তোমাকে হাই রিস্কে জেনারেট করতে হবে, স্টক কেনাকাটি করতে হবে। রিটার্নের দিক থেকে তুমি যদি হিসাব নিকাশ করো, তাহলে একটা হচ্ছে ফিক্সড ইনকাম রিটার্ন আছে, একটা ফিক্সড ইনকাম রিটার্নস, যেটা সুদ সমেত পাওয়া যায়।
জেনারেলি বন্ড ডিভিডেন্ডের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া ভ্যারিয়েবল রিটার্ন একটা আছে। ভ্যারিয়েবল রিটার্ন একটা আছে। ভ্যারিয়েবল রিটার্নটা কি জিনিস? যে ধরো ইকুইটিস, যে ইকুইটিস বললাম, যেমন প্রফিট হবে তেমন আসবে, বা রিয়েল এস্টেট যেমন দাম দর উঠবে তার মার্কেট থেকে, সেই মার্কেট পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, ইকোনমিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে হাই রিটার্ন না লো রিটার্ন এটা ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইনভেস্টমেন্টের একটা বেসিক কনসেপ্ট। ঠিক আছে, তো এখানে তার উপর তোমার ইন্টারেস্ট রেটস কেমন পাওয়া যায়, মার্কেট ট্রেন্ডস কেমন আছে, ইকোনমিক কন্ডিশন বাজারের কেমন আছে, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু করতে হয়। তো মোটামুটি স্তরে ইনভেস্টমেন্ট, নেট ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি সেটাকেই যে মোট বা গ্রস ইনভেস্টমেন্ট যা করেছি সেখান থেকে আমার যা অবচয় হয়েছে, যা ডেপ্রিসিয়েশন এসছে, তার মাইনাসের ফলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমার নিট বা সলিড ইনভেস্টমেন্ট। ঠিক স্যার, বোঝা গেল? চলো স্যার আমরা পরের কনসেপ্টে চলে যাই। পরের কনসেপ্টটা হচ্ছে স্যার, ইন্ডিয়া ওন দ্য আইসিসি মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স। ভারতবর্ষের পুরুষ ক্রিকেট টিম বিশ্বকাপ দিয়েছে প্রথমবারের জন্য কোন বছর? তোমরা জানোই কপিল দেবের ভারতবর্ষের যখন ক্যাপ্টেন ছিলেন সেই সময় ভারতবর্ষের প্রথম পুরুষ ক্রিকেট টিম আইসিসি ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছিল। এবং তোমরা জানো যে 83-তে একটা নামে সিনেমাও বেরিয়ে গেছে রণবীর সিং এর। তো সুতরাং সালটা 1983, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। তোমরা বরং কমেন্টে জানিয়ে দাও যে বাবা আর কি কি সালে ভারতবর্ষ কতবার এই নিয়ে পুরুষ ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতলো। সেটা হতে পারে তোমার ওয়ান ডে, হতে পারে তোমার T20 ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে কিন্তু সেই সালগুলো আর তাদের ক্যাপ্টেনশিপ গুলো কিন্তু নাম জানিয়ে দাও কমেন্টে। চলো এটাকে নিয়ে আলোচনার কোনো জায়গা নেই, আমরা চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কথাকলি ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল ডান্সেস অফ ইন্ডিয়া is performed predominantly performed in which of the following states of India? ভারতের অন্যতম ধ্রুপদী নৃত্য কথাকলি প্রধানত ভারতের কোন রাজ্যে পরিবেশিত হয়ে থাকে? অপশন এ আসাম, নাকি অপশন বি মণিপুর, নাকি অপশন বি উত্তরপ্রদেশ, নাকি অপশন ডি কেরালা? তোমরা বলো স্যার অ্যান্সার কি হবে? বলো স্যার অ্যান্সার কি? অ্যান্সার কেরালা, কথাকলি কেরালা। আসামে স্যার ধ্রুপদী নৃত্য হচ্ছে সাত্রিয়া ডান্স, সাত্রিয়া ডান্স। মণিপুরে অবশ্যই মণিপুরি ডান্স। উত্তরপ্রদেশে স্যার কত্থক, আর কেরালায় কথাকলি। ঠিক আছে, আমরা এই কথাকলিকে নিয়ে একটুখানি দেখে নেব কি কি জানার বিষয় আছে আমাদের। ঠিক আছে স্যার, আমরা অল্প বিস্তর জানার চেষ্টা করব যেটুকু আমাদের দরকার। চলো চলে আসি কথাকলি নৃত্য নিয়ে। বেসিক কনসেপ্ট গুলো সবাই একটু জেনে নাও, তার কারণ পরীক্ষার জন্য কিন্তু জায়গাগুলো বেশ লেভেলের রয়েছে। কথাকলি ডান্স নিয়ে যদি আমাদের প্রথমেই বলতে হয়, সেটা হচ্ছে দেখো দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে কথা, একটা হচ্ছে কলি। কথা মানে হচ্ছে স্টোরি, অর্থাৎ গল্প, আর কলি মানে কিন্তু স্যার ডান্স। তার মানে গল্প সমৃদ্ধ যে নাচ তাকেই বলছে কথাকলি। কথাকলি আসলে একটা আর্য এবং দ্রাবিড়, এই দুই কালচারের মিশ্রণ, আরিয়ান অ্যান্ড দ্রাভিডিয়ান, এই দুটো কালচারের কিন্তু ব্লেন্ড আপ হয়েছে এটা। ঠিক, এবং যদি আমরা ক্লাসিক্যাল ডান্স ফর্ম গুলো বোঝার চেষ্টা করি তাহলে দেখব আমাদের যে বেসিক ফিচার গুলো থাকে ক্লাসিক্যাল ডান্সে, অর্থাৎ নৃত্য, নৃত্যা,
নাট্টা, এই তিনটে এলিমেন্টই কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়। অর্থাৎ একদম কোন রকম এক্সপ্রেশন ছাড়া পিওর ডান্স ফর্ম, পিওর ডান্স, একটাই তোমার এক্সপ্রেশন অর্থাৎ ইমোশন থাকবে, আর আরেকটাই তোমার পিওর নাটক বা ড্রামা থাকবে। এই তিনটে যে নাচে মিশ্রিত রয়ে তাকে আমরা ক্লাসিক্যাল ডান্স বলে থাকি, এবং কথাকলির মধ্যে এই তিনটে জিনিসই আমরা দেখতে পাই। কথাকলি কিন্তু আজকের নাচ নয় স্যার, এটা প্রাচীন কাল থেকেই ভারতবর্ষে পারফর্ম হয়ে আসছে। কথাকলি নাচের কথা যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে আজ থেকে প্রায় ১,৫০০ বছরকার কথা জানতে পারবো, যে এই সময় থেকে কিন্তু শুরু হয়েছিল। মূলত এই এই কথাকলি ডান্স ফর্মটা আরো অন্যান্য নাচের মারফত উঠে আসছে। অন্যান্য নাচ বলতে স্যার কোন নাচগুলোর কথা বলছেন? যেমন চাকিয়ার কাথু বলে একটি ডান্স আছে, এই নামগুলো জেনে রাখা দাও, পরীক্ষায় কোশ্চেন আসে এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট। চাকিয়ার কাথু বা কোরিয়াত্তম বা মুদিয়েট্টু। কেরালা অঞ্চলের এই আঞ্চলিক নাচগুলোর মারফত কিন্তু এইগুলো আস্তে আস্তে উঠে আসছে। থেইয়াত্তম, শাস্ত্রকলি, কৃষ্ণাত্তম, রামানাত্তম, এই ডান্সগুলোর মারফত কিন্তু কথাকলি ডান্স ফর্মটা উঠে আসছে। ঠিক আছে, কথাকলির পারফরমেন্স যখন মূলত শুরু হচ্ছে, সেইটা সেই যে স্টেজটা, সেই যে প্রথম যে কি বলবো বিগিনিং যে পারফর্মিং যে স্টার্টিং পয়েন্ট, যেখানে একজন পারফর্মার বা দুজন পারফর্মার তারা ভগবানকে উদ্দেশ্য করে প্রণাম করার পর বন্দনা করে তারা নাচ শুরু করে, সেই ফার্স্ট স্টেজটাকে বলা হয়, ফার্স্ট যে ইন্ট্রোডাক্টরি স্টেজ তাকে স্যার বলা হয় কেলিকত্তু। কেলিকত্তু, ঠিক। অর্থাৎ যারা পারফর্মার, যারা পারফর্মার তারা একজন কিংবা দুজন, তারা ভগবানকে ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে তারা নাচের পারফর্ম শুরু করে, অর্থাৎ ব্লেসিং অফ গডস তারা প্রার্থনা করে নেয়। এই প্রার্থনা করা স্টেজকে বলা হয় কেলিকাত্তু। ঠিক। এরপরে পরের যে স্টেজটা অর্থাৎ সেকেন্ড স্টেজ, একে স্যার বলা হয় থোড়ায়াত্তাম বা থোড়ায়াম বা টোড়ায়াম। টোড়ায়াম, YAM, টোড়ায়াম। ঠিক আছে, টোড়ায়াম। এর পরের যে স্টেজ, থার্ড স্টেজ, এটা হচ্ছে পুরাপাদু। পুরাপাদু। ফোর্থ যে স্টেজ তাকে বলা হয় মেলাপ্পাড়া। মেলাপ্পাড়া। ঠিক আছে স্যার, এই জিনিসগুলো কি? যেখানে পিওর স্কিল পারফর্ম করা হয়, যেখানে স্কিল, শুধু নাচের স্কিল পারফর্ম করা হয়, অডিয়েন্সের সঙ্গে মিউজিশিয়ানদের কিংবা যারা ডান্স তাদের একটা স্কিলের একটা লেনদেন চলে, তাকে বলা হয় মিলাপ্পাড়া। ঠিক আছে, যেখানে পার্টিকুলার এই যে নৃত্যা বলছিলাম, নৃত্যা পারফর্ম করা হয়, সেটা হচ্ছে পুরাপ্পাড়া। ঠিক আছে, যেখানে পিওর ডান্স ফর্ম পারফর্ম করা হয়, যেটাকে বলা হয় তোড়ায়া। এরম করে কতগুলো ভাগে ভাগ করা হয়ে থাকে মূলত কথাকলি ডান্সকে। কথাকলি ডান্সকে আরো 3 রকম ভাগে ভাগ করা যায় তার টাইপ হিসাবে। কি কি টাইপ স্যার? একটা হচ্ছে সাধভিকা,
একটা হচ্ছে রাজাসিকা, আরেকটা হচ্ছে তামাসিকা। কথাকলি ডান্সকে এই তিন ভাগেও কিন্তু ভাগ করা যায়। ক্লিয়ার? এবং কথাকলি ডান্সের জন্য যে 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 জামা কাপড়গুলো পরতে হয় তার কালার, কথাকলি ডান্সের কালার খুব ইম্পর্টেন্ট। কালার কি কি ব্যবহার করা হয়? একটা হচ্ছে তোমার গ্রিন কালার, একটা তোমার হচ্ছে রেড কালার, আর একটা তোমার হচ্ছে ব্ল্যাক কালার। এবার এগুলোর সিগনিফিকেন্স রয়েছে, স্যার এগুলো এত কেন বলছেন, কোশ্চেন আসে বাবা তাই বলছি। ঠিক আছে, জেনে নাও জেনে নাও। যদি স্যার আজকে গ্রিন কালার নিয়ে আলোচনা করো, স্যার গ্রিন কালার কাকে ইন্ডিকেট করে? গ্রিন কালার ইন্ডিকেট করে নোবিলিটিকে। গ্রিন কালার ইন্ডিকেট করে ডিভাইনিটিকে, ভার্চুকে। রেড কালার ইন্ডিকেট করে রয়্যালটিকে, রাজকীয় ব্যাপার স্যাপারকে। ব্ল্যাক ইন্ডিকেট করে ইভিলকে, যা খারাপ, যা দুশ্চিন্তা রয়েছে সেগুলোকে, উইকেটনেস। ঠিক আছে, এইগুলোকে তারা প্রমাণ করে। বোঝা গেল? তো তোমরা স্যার একটু বলে দাও কথাগুলির জন্য বিখ্যাত ব্যক্তিবর্গর নাম কি কি আছে। কথাগুলির জন্য স্যার ব্যক্তিগত ব্যক্তিবর্গের নাম তোমরা যেমন জানো, আহ গুরু পুঞ্চুকুরুপ রয়েছেন, গুরু পুঞ্চুকুরুপ। রীতা গাঙ্গুলি একজন বাঙালি রয়েছেন। এছাড়া তোমার রয়েছেন গোপীনাথ, গুরু গোপীনাথ। ঠিক আছে, চাথমি পানিক্কার, বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছে। ঠিক, তো কথা বলি কেরালা রাজ্যের বিখ্যাত ধ্রুপদী নৃত্য। ঠিক, চলো পরেরটা চলে যাই। পরের কোশ্চেন স্যার কি কি আছে বলছে, আইডেন্টিফাই দ্য ওল্ডেস্ট আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অফ ইন্ডিয়া ফ্রম দ্য ফলোইং অপশনস। নিচের মধ্যে কোনটি সবচেয়ে পুরনো ভারতের প্রাচীন লৌহ ইস্পাত কোম্পানি? অপশন এ বলছে টিসকো বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ঠিক, অপশন বি বলছে বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস। একটা হচ্ছে ইসকো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, আর আচ্ছা মাইসোর আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস। কোনটা স্যার অ্যান্সার হবে? ফটাফট তোমরা একটু জানিয়ে দাও স্যার। এটার স্যার অ্যান্সার হবে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো। টাটা আয়রন কোম্পানি অ্যান্ড স্টিল ইসকো। ঠিক আছে, মূলত এটা তৈরি হয়েছিল 1907 সাল। তৈরি হচ্ছে 1907 সাল, জামশেদপুর, আজকের ঝাড়খণ্ডে। ঠিক আছে, কার দ্বারা? জামশেদজি টাটা আর দোরাবজি টাটা। আর দোরাবজি টাটার হাত ধরে। ঠিক আছে, সোনারপুর মালভূমির অঞ্চলে এই প্রথম এটা শুরু করেছিল, এবং কলকাতা শহরটাকে বেস করে মেজর মার্কেট ধরে নিয়ে লৌহ আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ এইগুলোকে নিয়ে কারখানা শুরু হয়েছিল টিসকো। পরবর্তীকালে এই যে পিগ আয়রন বলা হয়, পিগ আয়রন, পিগ আয়রন নিয়ে কাজ শুরু হয়েছিল 1911 সালে, যে বছর বঙ্গভঙ্গ রদ হচ্ছে, রাজধানী পাল্টে যাচ্ছে, পিগ আয়রন নিয়ে কাজকর্ম। পরবর্তীকালে স্টিল নিয়ে কাজকর্ম শুরু হয় তার ঠিক পরের বছর 1912 সাল। ঠিক আছে, টিসকো। পরবর্তীকালে এই টিসকোটার নাম চেঞ্জ হয়ে হয়ে যায় টাটা স্টিল লিমিটেড। টাটা স্টিল লিমিটেড হয়ে যায় 2005 সাল। ঠিক আছে, এই পয়েন্টগুলো যায়। দ্য ম্যাগনিফিসেন্ট কৈলাসা টেম্পল
বিশ্ববিখ্যাত কৈলাস টেম্পল কোথায়? অ্যাট ইলোরা। কার রাজত্বকালে, কোন রাষ্ট্রকূট রাজার রাজত্বকালে তৈরি করা হয়েছিল? ঠিক আছে, অপশন এ কৃষ্ণ প্রথম, অপশন বি ইন্দ্রা তৃতীয় ইন্দ্রা, অপশন সি গোবিন্দ থার্ড, আর অপশন ডি অমোঘ বর্ষ। তোমরাই দুটো বলো, কৈলাস টেম্পল কার সময়কালে তৈরি করা হয়েছিল? দুটো বলো, অপশন এ কৃষ্ণা, নাকি অপশন বি ইন্দ্রা, নাকি অপশন সি গোবিন্দা, নাকি অপশন সি অমোঘ বর্ষ? বলো। আমরা যদি একটুখানি ইন শর্ট এর গল্প জেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে কৈলাস টেম্পলটা ভারতবর্ষের পার্টিকুলারলি ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। কোন ঔরঙ্গাবাদ জেলা? ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টটা ভারতবর্ষের মহারাষ্ট্রের রাজ্যে অবস্থিত, এবং এটাই সব থেকে বড় লার্জেস্ট অফ রক কাট হিন্দু টেম্পল। রক কাট হিন্দু টেম্পল, শিলালিপি কেটে পাথরের তৈরি সবচেয়ে বড় মন্দির হচ্ছে কৈলাস টেম্পল। দেখতেই পাচ্ছ, এই ছবি পরিষ্কার করে তা বুঝিয়ে দিচ্ছে। ঠিক, অর্থাৎ এর সঙ্গে হিন্দুত্ববাদের সম্পর্ক রয়েছে। পার্টিকুলারলি বলতে গেল কৈলাস টেম্পল, কৈলাস কাকে বলে স্যার? শিব ঠাকুরকে। কৈলাস, কৈলাসনাথ অর্থাৎ লর্ড শিবার সম্পর্ক রয়েছে, লর্ড শিবার সম্পর্ক রয়েছে। ঠিক আছে, মূলত এটা তৈরি হয়েছিল অষ্টম শতকে, 8th সেঞ্চুরির সময়। অর্থাৎ সেই সময় ভারতবর্ষের পশ্চিম দিকে যে রাষ্ট্রকূট শাসকরা ছিলেন, তাদের মধ্যে মূলত কৃষ্ণ ওয়ান, তিনি এর পৃষ্ঠপোষক, তিনি তৈরি করছেন। পার্টিকুলারলি সময়কাল 756 থেকে 773, এই সময়কালে গল্পটা হয়েছে। ক্লিয়ার স্যার? এইটুকু রাষ্ট্রকূটদের সময় এইটা গল্পটা হয়েছে। তো যাই হোক, পরবর্তীকালে তো এর টেম্পলটা তো একবারে আর ডেভেলপ হবে না, তো ন্যাচারালি এর মধ্যে বেশ কিছু স্টাইল রয়েছে। তো সেই স্টাইলে যেমন রাষ্ট্রকূটদের হাত ধরে শুরু হলো, পরবর্তীকালে আমরা পল্লব বংশের স্টাইলও দেখতে পাবো, পরবর্তীকালে আমরা আবার চালুক্যদের স্টাইলও দেখতে পাবো। অর্থাৎ রাষ্ট্রকূট, পল্লবা আর চালুক্য, এই 3 স্টাইলই কিন্তু আমরা এই মন্দিরের মধ্যে দেখতে পাবো, যদিও তৈরি হচ্ছে রাষ্ট্রকূটদের হাত ধরে। ঠিক আছে, যদি স্যার আমরা এটার পার্টিকুলারলি আর্ট অ্যান্ড কালচার নিয়ে একটু পড়াশোনা করি, তাহলে এই পার্টিকুলার কৈলাস টেম্পলটা এটা দেখতেই পাবো যে ভারতবর্ষের দাক্ষিণাত্য অঞ্চলে যে যে স্টাইলে তৈরি করা হয়েছে, যেমন একটা লো গোপুরম থাকবে, ঠিক আছে, একটা এন্ট্রান্সের সময়, এটা যখন মন্দির যখন শুরু ঢুকতে যাব সেই সময় একটা সাইভাতে বা অ্যাফিলিয়েটেড শিভার একটা মূর্তি থাকবে। ঠিক আছে, অনেক জায়গায় যেখানে হিন্দুত্ব মানে বৈষ্ণব কালচার রয়েছে, সেখানে বৈষ্ণবাইটস রয়েছে, মানে এক ধরনের একটা স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, এছাড়াও মাইথোলজির যে গল্পগুলো সেগুলো এই রক কালচারে কিন্তু আঁকা আঁকি রয়েছে বা খোদাই করা রয়েছে। তাহলে স্যার এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণ ওয়ান বা প্রথম কৃষ্ণ, এটার রাইট অ্যান্সার। ঠিক, চলো পরের পয়েন্টে চলে যাই। ইন হুইচ স্টেট অর ইউটিস in terms of হেমিস ফেস্টিভ্যাল সেলিব্রেটেড is the হেমিস ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? হেমিস উৎসব ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? অপশন এ পাঞ্জাব,
অপশন বি সিকিম, অপশন বি লাক্ষাদ্বীপ, অপশন ডি লাদাখ। তোমরাই বলো, এইগুলো তোমাদের পারা উচিত, তোমরাই স্যার কমেন্টে জানিয়ে দাও স্যার রাইট অ্যান্সার কি হবে। হেমিস ফেস্টিভ্যাল আমি মনে হয় ইউটিউবে অলরেডি পড়িয়েছি, হেমিস ফেস্টিভ্যাল অলরেডি মনে হয় আমি পড়িয়েছিলাম একবার, প্লে লিস্টে হয়তো দেখতে পারো তোমরা চেক করে। হ্যাঁ পড়িয়েছি মনে পড়েছে আমার। বলো স্যার। স্যার অ্যান্সার লাদাখ। হেমিস ফেস্টিভ্যাল লাদাখে পারফর্ম করা হয়ে থাকে। অর্থাৎ এটা স্যার একটা বুদ্ধিজম, হেমিস মোনাস্ট্রি রয়েছে, বুদ্ধিজমকে প্রমোট করা হয়। হেমিস হেমিস নামে লাদাখে একটা মোনাস্ট্রি রয়েছে। সেই মোনাস্ট্রিতে পারফর্ম করা হয়ে থাকে। ওই মোনাস্ট্রির বিখ্যাত একজন গুরু ছিলেন, তার নাম হচ্ছে গুরু পদ্মাসাভা, পদ্মাসম্ভবা। তার বার্থ অ্যানিভার্সারিকে মেনটেন করে তিব্বতিয়ান যে বুদ্ধিজম রয়েছে সেটাকে নিয়ে ওই পারফর্ম করা হয়ে থাকে। ঠিক আছে, এটা লাদাখের সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় ফেস্টিভ্যাল মানে সবচেয়ে বড়ই ফেস্টিভ্যাল, ঠিক আছে, লাদাখ অঞ্চল। এবং যদি আরো কতগুলো নাম বলে দিই, যেমন ধরো ঠিক একই রকম পাঞ্জাবের যে বড় বড় ফেস্টিভ্যাল গুলো রয়েছে, যেমন মাঘী মেলা রয়েছে পাঞ্জাবে, জারাক ফেয়ার রয়েছে, আমি অ্যালাইড বেশ কিছু নাম বলে দিচ্ছি, জারাক ফেয়ার রয়েছে, ঠিক আছে, হোলা মহল্লা রয়েছে, বৈশাখী বা কিংবা লাহারি, এগুলো তো খুব কমন, যেগুলো একটু অন্যরকম সেগুলো বলে দিচ্ছি। কাপুরথালা হেরিটেজ ফেস্টিভ্যাল রয়েছে একটা, এগুলো একটু অফবিট। সিকিমে বেশ কিছু উৎসব হয়ে থাকে, সিকিমে তোমার যেমন লোসার ফেস্টিভ্যাল হয়, ঠিক আছে, এইসব তিবেতিয়ান ফেস্টিভ্যাল, ঠিক আছে, তো এইগুলোকে একটু খেয়াল রাখবে বাবা। ওকে, চলো আমরা যদি পরের কোশ্চেন চলে যায়, সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটা, দ্য লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক অফ এশিয়া। স্যার এটার অ্যান্সার কি হবে? অপশন এ নৈনিতাল লেক বা নৈনি হ্রদ, অপশন বি হচ্ছে তোমার ভূপাল লেক, অপশন সি হচ্ছে তোমার ডাল লেক, নাকি অপশন ডি হচ্ছে চিল্কা লেক। এশিয়ার সবথেকে আর্টিফিশিয়াল বা কৃত্রিম হ্রদ কোনটা? কৃত্রিম হ্রদ কোনটা, সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কোনটা? স্যার এটার অ্যান্সার হচ্ছে ভোপাল লেক, এটার অ্যান্সার হচ্ছে ভোপাল লেক। আমরা একটুখানি সময় জেনে নেব ভোপাল লেক, যেগুলো অফবিট অফবিট কোশ্চেন সেগুলো নিয়ে আমরা একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করি। ভোপাল লেকটার অপর নাম হচ্ছে আপার লেক বা ভোস্তাল লেক। এর অপর নাম কি? আপার লেক বা ভোস্তাল লেক। ভোপাল পার্টিকুলারলি বুঝতেই পারছো স্যার, মধ্যপ্রদেশের যে রাজধানী ভোপাল সেখানে অবস্থিত। এটা কার আমলে স্যার শুরু করা হচ্ছে? এটা 11th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। কার আমলে? রাজা ভোজের সময়, কিং ভোজ, তার আমলে তৈরি করা হচ্ছে। অর্থাৎ এনার সময়কালটা হচ্ছে 1005 থেকে 1055, এই সময়ের মধ্যে তিনি তৈরি করছেন। ইনি কোন বংশের শাসক? ইনি হচ্ছেন পারামারা বা পারমার ডাইনেস্টি। ঠিক আছে, এই লেকের সঙ্গে একটা রিভারের কানেকশন আছে, বলতে পারবে নামটা কি? নামটা হচ্ছে বেতোয়া রিভার।
বেতোয়া রিভারের সাথে এর সম্পর্ক রয়েছে, বেতোয়া রিভার। ওকে, ক্লিয়ার স্যার? তো বাদ বাকি যেগুলো আছে, নৈনিতাল, এইচপি, ডালরক, জম্মু কাশ্মীর, চিল্কা, উড়িষ্যা, এটা সবচেয়ে বড় লেগুন, আমরা এগুলো জানি। নৈনিতাল লেক, নৈনিতাল লেক পার্টিকুলারলি তোমার এইচপি তে অবস্থিত। এই সরি 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 ব্লান্ডার করেছি বাবা, মাফ করে দেওয়া বাবা, এটা উত্তরাখণ্ড হবে। নৈনি লেক বা নৈনিতাল এটা উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড হবে। ঠিক আছে, উত্তরাখণ্ড। ফ্রেশ ওয়াটার লেক আর কি, ফ্রেশ ওয়াটার লেক, এটা ন্যাচারাল লেক আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা তো আর্টিফিশিয়াল। ডাল লেক জম্মু কাশ্মীর, এটা আলাদা করে বলার কিছু নেই। ডাল লেক, তারপরে উলার লেক। ডাল লেক এর একটা অপর নাম আছে, কেউ বলতে পারবে? নামটা বলে রাখি, পারলে জেনে নাও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডাল লেকটার অপর নাম হচ্ছে জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর, জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর বলা হয় ডাল লেক, তার সিনিক বিউটির জন্য। ঠিক আছে, আচ্ছা। লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রেশওয়াটার লেক এশিয়াতে তোমার হচ্ছে উলার লেক, তোমরা জানো। ঠিক আছে, চিল্কা হ্রদ ভারতের সবচেয়ে বড় লেগুন উড়িষ্যাতে। চিল্কা হ্রদ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এগুলো তোমরা মোটামুটি জানো। চলো পরের কোশ্চেনে চলে যাই স্যার। পরের কোশ্চেন 2, জাকির হোসেন became the youngest percussionist to be honored with which award? বাদ্যযন্ত্র বাদক হিসাবে সর্বকনিষ্ঠ 2002 সালে জাকির হোসেন কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? অপশন এ সঙ্গীত নাটক একাডেমি, অপশন বি গ্র্যামি অ্যাওয়ার্ড, অপশন, আচ্ছা এখানে অপশন ভুল হয়েছে, অপশন বি গ্র্যামি অ্যাওয়ার্ড, অপশন সি পদ্মভূষণ, নাকি অপশন ডি ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ? কি হবে স্যার? 2002 সালে জাকির হোসেন কি পেয়েছিলেন? জাকির হোসেন পেয়েছিলেন পদ্মভূষণ অ্যাওয়ার্ডটি 2002 সাল। জাকির হোসেন পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। জাকির হোসেন কোন বাজনার সঙ্গে সম্পর্কিত? অলরেডি তোমরা ছবি দেখে বুঝে গেছো, বা অনেকে তোমরা অলরেডি জানোই নাম। জাকির হোসেন তবলার সঙ্গে সম্পর্কিত বিখ্যাত ব্যক্তিবর্গ। আমরা যদি অল্প একটু জেনে নিই জাকির হোসেন সম্বন্ধে, সেটা হচ্ছে যে 9 মার্চ 1951 সালে তার জন্ম মুম্বাইতে, বার্থ প্লেস মুম্বাই। ঠিক আছে, এবং এই রিসেন্টলি তিনি মারা গেলেন 15ই ডিসেম্বর 2024 সাল সান ফ্রান্সিসকোতে। ঠিক আছে, সান ফ্রান্সিসকোতে, অর্থাৎ ক্যালিফোর্নিয়া, ইউএসএ। ঠিক আছে, বিখ্যাত একজন মিউজিশিয়ান, তবলাবাদক। আমরা এখনো জানি যে ওই বেশ কিছু অ্যাড, বিশেষ করে চায়ের একটা অ্যাড আসলে তো মনে পড়ে জাকির হোসেনের কথা, যারা নিশ্চয় অনেকে দেখেছো। যাই হোক, পদ্মভূষণ তিনি 2002 সালে পাচ্ছেন। ঠিক আছে, কেন সাম্প্রতিককালে কোশ্চেনটা এসেছিল বুঝতেই পারছো। এছাড়াও পদ্মশ্রী অ্যাওয়ার্ড, পদ্মশ্রী বলে যে অ্যাওয়ার্ডটা আছে, সেটা তিনি পাচ্ছেন 1988 সালে। আমি লিখে রাখছি তাতে তোমাদের শুরু হয়। পদ্মশ্রী অ্যাওয়ার্ড তিনি পাচ্ছেন 1988 সালে। ঠিক, আর পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড, পদ্মা বিভূষণ, এটা ইনি পাচ্ছেন 2023 সালে। আর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন 1990 সালে। ঠিক আছে, এছাড়াও তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডও কিন্তু পুরস্কৃত হয়েছেন, গ্র্যামি অ্যাওয়ার্ডও তিনি পাচ্ছেন, পুরস্কৃত হচ্ছেন। ঠিক আছে, এবং তিনি 7টা গ্র্যামি পুরস্কার পেয়েছেন, 7 বার, 7 গ্র্যামি অ্যাওয়ার্ডে মানে নমিনেশন পাচ্ছেন, এবং সরি নমিনেশন পাচ্ছেন 7টা, আর তিনি জিতেছেন 4টে, 4 উইন, 4 বার তিনি জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড। তো এই জায়গাগুলো একটু খেয়াল রেখো জাকির হোসেন সম্পর্কে।
চলে আসি আমরা পরের পয়েন্টে, সেটা হচ্ছে এইটা, with reference to the Sepai Mutiny of 1857, on which of the following dates did the soldier at Mirat start their journey to Delhi? 1897 সালে সিপাহী বিদ্রোহের প্রসঙ্গে নিম্নলিখিত কোন তারিখে মিরাটের সৈন্যরা দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল? এটা স্যার অ্যান্সার কোনটা হবে? একটু ডেপথের কোশ্চেন স্যার, এটার অ্যান্সার কোনটা হবে বলো? অপশন এ 10th মে, নাকি অপশন বি 9th এপ্রিল, নাকি অপশন সি 2nd জুন, নাকি অপশন ডি 29শে মার্চ? মিরাটের সৈন্যরা কোন সময় যাচ্ছে দিল্লির উদ্দেশ্যে? দেখি ফটাফট কমেন্টে একটু জানাও বাবা, কি হবে অ্যান্সার? অ্যান্সার স্যার ফটাফট 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 কমেন্টে জানাও। দশই মে, নাকি 19শে এপ্রিল, নাকি 2nd জুন? স্যার এটার অ্যান্সার 10ই মে। 10ই মে 1857। 10ই মে 1857। 1857 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতবর্ষের প্রথম যে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সেটা শুরু হয়েছিল 10ই মে, এবং সেই বিদ্রোহটাই শুরু হচ্ছে মিরাট থেকে। এই জন্য এই তারিখটা বেশি করে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেই সময় যে যে পার্টিকুলার কারণগুলো ছিল তোমরা জানো, ব্যারাকপুরের সিপাহী মঙ্গল পান্ডে কার্তুজ ব্যবহার করেছিলেন, অস্বীকার করেছিলেন, যাই হোক সেগুলো সবই কিন্তু মানে এপ্রিল মাসে গল্প হয়ে গেছে। 8ই এপ্রিল তাকে ফাঁসিতে ঝোলানো হয়ে গেছিল, এবং তারই পরপর 9ই মে মিরাটে মানে 85 জন সৈন্যকে কিন্তু মানে ব্যবহার করতে বলা হয় নতুন রাইফেল, এবং তারা অস্বীকার করে এবং তাদেরকে 10 বছর ধরে কারাদণ্ড দেওয়া হয়। এবং তারপরেই এই লর্ড ক্যানিং এর বলে তোমার 10ই মে সৈন্যরা কিন্তু দিল্লির উদ্দেশ্যে বিদ্রোহ ঘোষণা করে যাত্রা শুরু করেছিল। অর্থাৎ এই সময় থেকে কিন্তু সিপাহী বিদ্রোহ মূলত শুরু হয়েছিল। এই কারণেই এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি কি ডেট বললাম মনে রেখে দাও স্যার, তো লিখে রাখো। 8 এপ্রিল মঙ্গল পান্ডের ফাঁসি, ঠিক আছে? 9th এপ্রিল মিরাটে প্রায় 85 জনকে বলেছিল যে নতুন যে নিউ রাইফেল আছে সেটাকে ব্যবহার করার জন্য, কিন্তু তারা অস্বীকার করেছিল। করার পরই 1 মাসের মধ্যেই, এই সরি 9 এপ্রিল বলছি, 9 মে হবে বাবা, এটা তো ঠিক করে নে। 1 মাস পর 9th মে ব্যবহার করতে বলেছিল, আর তার ঠিক পরের দিনকে 10ই মে বিদ্রোহ ঘোষণা শুরু করে। এবং 85 জন যারা অস্বীকার করে তাদের জন্য প্রত্যেকে কিন্তু কারাদণ্ড ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। এই জন্যই কিন্তু এই অভিযান শুরু হয়েছিল, বা এই ঝামেলা শুরু হয়েছে, যুদ্ধ ঝামেলা শুরু হয়েছিল, ঠিক আছে? তো আমরা এরকম করে যে মূল মূল যে কোশ্চেন গুলো আছে আমরা এক এক পর এক সেগুলোকে সলভ করব। তোমরা টেলিগ্রাম গ্রুপে সেগুলো পেয়ে যাবে। দয়াপূর্বক যেটা করবে তোমরা, এই কোশ্চেন গুলো তোমাদের অ্যানালিসিস গুলো আরো দেখতে চাই কিনা, বা তোমরা কি চাইছো আরো, সেটা কমেন্টে একটু জানিয়ে দাও। আমি আমার মতো করে আমার বেস্ট যা পারফর্ম করা সেটা করার চেষ্টা করছি। আর সমস্ত নোট তোমরা কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, জয়েন করে যাও। এবং বাংলায় আর যারা দরকার, এই যে বললাম অ্যাডভান্স থেকে একদম মূলত যেটা ম্যাচিওর লেভেলের জন্য কি দরকার এবং বিগিনিয়ার লেভেলের জন্য যেগুলো দরকার সেগুলো সবই আমি করে দেবো। বাট 3খানা স্টেপ খুব ভাইটাল স্টেজ, এইগুলোকে কিন্তু মাথার মধ্যে রাখতেই হবে। যে ভাই বিগিনিয়ার এবং এই কোশ্চেন অ্যান্সার গুলো, তাহলে বুঝতে হচ্ছে যে কোশ্চেন গুলো কোন জায়গা থেকে আসছে না আসছে, সেই অনুপাতে কিন্তু আমাদেরকে বেসিক পড়াশোনা শুরু করতে হবে, তবে আমাদের টার্গেট পূরণ হবে। তো প্রত্যেকে জয়েন করে যাও, আশা করি আমরা এক এক করতে করতে এগিয়ে যাব। আর তোমাদের মূল্যবান বক্তব্য আমাকে জানিয়ে দিও, যাতে আমি
আন্দাজ করে আরো বেশি কিছু আমি কিন্তু আমাকে নিজেকে আরো গুছিয়ে নিতে পারি, এবং সবাই মিলে আমরা আমাদের স্বপ্নকে জয়লাভ করতে পারি। তো আজকে এই অবধি রাখলাম, পরের দিন পরের টপিক নিয়ে দেখা হবে। চলো, বেস্ট অফ লাক করতে।